গণপতি চক্রবর্তীর মতো একজন নিরীহ শিক্ষক যখন সপরিবারে খুন হয়, তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রাষ্ট্র কেবল মাদকের গল্প শোনায় দায় সারতে চায়। নিজারাবাদের শশাঙ্ক দেবনাথের পরিবারে খুনের পর বলা হয়েছে তারা ভারতে পালায় গেছিল। আজ গণপতি বাবুর পরিবারে খুনের পর বলা হইতাছে তারা স্রেফ ভুল সময়ে ভুল জায়গায় আছে। কিন্তু মানুষের চোখ ফাঁকি দেওয়া কি সহজ? দাহ্য পদার্থ খুনিরা কই পাইল? প্রভিডেন্ট ফান্ডের সেই টাকার হদিস কি? সিসিটিভি ফুটেজে কি ওই দুই তরুণদের বের হইতে দেখা গেছে? এইসব প্রশ্নের কোনো উত্তর নাই। আছে কেবল একটা চিত্রনাট্য, যেখানে শশা, খেজুর আর ইয়াবা আছে। ন্যায় বিচার উপস্থিত কিংবা অনুপস্থিত। গভীর রাত তখন। ধুবাজরি বিলের কালা পানি স্থির হয়ে আছে। নৌকার বৈঠার শব্দে চারিপাশের নিস্তব্ধতা ভাঙতাছে। স্কুল শিক্ষক আবুল মোবারক লক্ষ্য করলেন বিলের পানিতে ভাসতাছে চটচটে তৈলাক্ত কিছু, আর বাতাস ভারী হয়ে আছে কেমন একটা গন্ধে। বৈঠার নিচে শক্ত কিছু ঠেকল। টাইনা তোলা হইল একটা ড্রাম। ঢাকনা খুলতেই বাইরে আইল চুন আর লবণে মাখানো তিনটা তালগোল পাকানো মানুষের শরীর। একটু দূরে মিলল দ্বিতীয় ড্রাম। সেইখানে আরো 3টা মানুষ, মোট 6টা লাশ। 1989 সালের সেই রাইতে ব্রাহ্মণবাড়িয়ার নিজারাবাদ গ্রামে উন্মোচিত হয়েছিল এক নারকীয় সত্য। নিখোঁজ শশাঙ্ক দেবনাথের স্ত্রী আর 5 সন্তানরে সম্পত্তির লোভে কসাই তাজুল ইসলাম এইভাবে বিলে পুইতা রাখছিল। খুনের পর খুনিরাই রটায়া দিছিল মালাউনের বাচ্চা জমি বেচা ভারত পালাইছে। এরপর প্রায় 4টা দশক পার হয়েছে। 2026 সালের আগস্ট মাস। প্রেক্ষাপট বদলাইছে, জায়গা বদলাইছে, কিন্তু নৃশংসতা একই বৃত্তে ঘুরপাক খাইতেছে। রংপুরের মাছুয়াপাড়ার একটা বাড়ির 2য় তলায় এখন নিস্তব্ধতা। সেইখানে এখন কেবল রক্তের ঘ্রাণ আর স্বজনগো কান ফাটানো হাহাকার। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, উচ্চশিক্ষিতা মাইয়া আগামী আর 12 বছরের কিশোর আয়ুষ, একটা পুরা পরিবারে এক রাইতের ব্যবধানে নিশ্চিহ্ন কইরা দেওয়া হয়েছে। আর এই হত্যাকাণ্ডের পর পুলিশ যে বয়ান হাজির করছে, এই নেট দুনিয়া আলাপ হইতাছে এই বয়ান নিজারাবাদের তাজুল কসাইয়ের সেই চুন লবণের ড্রামের চাইতেও রহস্যময়, অবিশ্বাস্য। রংপুর মেট্রোপলিটন পুলিশ খুনের 36 ঘন্টার মধ্যেই 2 তরুণ মুগ্ধ আর সিদ্ধার্থরে গ্রেপ্তার কইরা এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন করছে। সেইখানে একটা বিবরণ দেওয়া হয়েছে। পুলিশ দাবি করতেছে মুগ্ধ আর সিদ্ধার্থ পাশের বাড়ির একটা নির্মাণাধীন ছাদ থেকে লাফায়া গণপতি বাবুর ছাদে গিয়া ইয়াবা সেবন করতেছিল। শিক্ষক শব্দ শুনা ছাদে গেলে তারে গামছা পেঁচায়া শ্বাসরোধ করে মারা হয়। এরপর একে একে তার স্ত্রী, মাইয়া আর পোলারে অত্যন্ত ঠান্ডা মাথায় শ্বাসরোধ কইরা হত্যা করে তারা। কিন্তু এই যে পরিপাটি একটা গল্প, এই পরিপাটি গল্পের পরতে পরতে অসংখ্য অসামঞ্জস্য আর যুক্তিহীনতা। আসেন দেখি কি কি ঘটল। পুলিশ কইতাছে 4টা মানুষে নৃশংসভাবে খুন করার পর খুনিরা ছিল নির্বিকার। তারা নাকি ফ্রিজ থেকে শশা বাইর করে খাইছে, ডাইনিং টেবিলে বসে খেজুর খাইছে, শান্তিতে বাথরুমে গিয়া গোসল করছে। অপরাধ বিজ্ঞানের ভাষায় কোনো অপেশাদার তরুণ যখন প্রথমবার বা আকস্মিকভাবে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটায়, তখন তার স্নায়ুর উপরে একটা বিপুল চাপ তৈরি হয়। তাতে তার পক্ষে লাশের পাশে বৈশা শশা খেজুর খাওয়া প্রায় অসম্ভব। এই ভোজের গল্পটা মূলত খুনিকে দানবীয় হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা বলে মনে করতেছেন বিশ্লেষকরা, যাতে মানুষের নজর অন্য কোনো মোটিভ বা তৃতীয় কোনো শক্তির দিক থেকে সইরা যায়। প্রশ্ন থাকে, এই তথাকথিত ভোজের আলামত কি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, নাকি এইটা মুখস্থ স্বীকারোক্তি? নিজারাবাদের শশাঙ্ক দেবনাথের পরিবারে হত্যা করা হয়েছিল সম্পত্তি দখলের লিগা। রংপুরের ক্ষেত্রে দেখা যাইতেছে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী মাসখানেক আগে তার প্রভিডেন্ট ফান্ডের 15 লাখ টাকা তুলছিলেন। তিনি বাড়িতে কাজ করার পরিকল্পনা করতেছিলেন। এই নগদ অর্থের তথ্য খুনিরা জানতো কি, সেটা আমরা জানি না। পুলিশ কেন এই টাকার মোটিভটারে গুরুত্ব না দিয়া কেবল ইয়াবা সেবনে বাধা দেওয়ার মতো একটা লঘু কারণ রে সামনে আনলো, সেটাও জানি না।
মাদকাসক্তরা চুরির জন্য ঢোকে, বাধা পাইলে পালায়, কিন্তু পুরা পরিবার একে একে ঠান্ডা মাথায় খুন করা কোনো ছিচকা মাদকাসক্তের কাজ মনে হয় হইতে পারে না। এর পেছনে কোনো বড় মাফিয়া বা পেশাদার চক্র কাজ করতেছে কিনা, যারা এই টাকা বা সম্পত্তি হাতায় নিতে চায়, সেইটাও আমরা জানি না। এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়াবহ দিকটা হইল লাশের মুখমণ্ডল। ময়না তদন্তের পর স্বজনরা দেখতে পান 4টা লাশের মুখমণ্ডল দাহ্য পদার্থ বা অ্যাসিড দিয়ে ঝলসানো। পুলিশের পুরা প্রেস ব্রিফিংয়ে এই দাহ্য পদার্থ ব্যবহারের কোনো ব্যাখ্যা মেলে নাই। গামছা বা কাপড় দিয়া শ্বাসরোধ কইরা মারলে মুখ ঝলসানোর আসলে প্রয়োজনটা কেন পড়লো সেইটাও বোঝা যাইতেছে না। সাধারণত পরিচয় গোপন করতে অথবা লাশের প্রতি চরম ঘৃণা প্রদর্শন করতে মুখ ঝলসা দেওয়া হয়। মাদক সেবী 2 তরুণ কি সাথে কইরা কিছু নিয়া ইয়াবা খাইতে ছাদে উঠছিল? এইটা কি পেশাদার বা সুপরিকল্পিত হত্যাকাণ্ডের স্পষ্ট আলামত না? গ্রেপ্তারকৃত 2 তরুণের শারীরিক গঠন আর 4 জন মানুষের, যাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক যুবক, একজন 12 বছরের কিশোর। কাগো প্রতিরোধ ক্ষমতা কি পুলিশ বিবেচনায় নিছিল? শিক্ষক গণপতি বাবু আক্রান্ত হওয়ার পরে কি কোনো আত্মচিৎকার করেন নাই? উচ্চশিক্ষিতা আগামী চক্রবর্তী কি নিজেরে বাঁচাইতে ধস্তাধস্তি করেন নাই? লাগোয়া বাড়ির মানুষ বা পাশের রুমের কেউ কিছুই শুনল না কেন? অথচ ঘরগুলা ছিল লণ্ডভণ্ড, আলমারি ছিল তছনছ করা। এই পরিস্থিতি কি ইঙ্গিত দেয় না খুনি কেবল 2 জন না, আরো অনেকেই থাকতে পারে? একটা সুসংগঠিত দলের পরিকল্পিত অপারেশনও হইতে পারে, যারা বাড়িটার নিয়ন্ত্রণ নিচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মরদেহ উদ্ধারের সময় উপস্থিত এক পুলিশ কর্মকর্তার শার্ট আর গ্রেপ্তারকৃত এক আসামির পরনের শার্টের ডিজাইন হুবহু এক। পুলিশের কাকতালীয় বললেও সাধারণ মানুষের মনে এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেছে। কেন পুলিশ তড়িঘড়ি কইরা প্রেস ব্রিফিং করলো? কেন আসামিরা হাজির হইয়াই হুবহু পুলিশের শেখানো বলির মতো 164 ধারায় জবানবন্দি দিল? এই দেশে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামিগো জবানবন্দি কতটা স্বতঃস্ফূর্ত তা নিয়ে সাধারণ মানুষের মনে পাহাড় প্রমাণ অবিশ্বাস আগে থেকেই আছে। নিদারাবাদের সেই ঘটনায় তাজুল কসাই যখন ধরা পড়ছিল, তখন গোটা দেশ স্তব্ধ হয়ে গেছিল। আজ 38টা বছর পর মাছুয়াপাড়ার ঘটনায় মানুষ একইভাবে আতঙ্কিত, কিন্তু পার্থক্য এক জায়গায়। তখনকার পুলিশ অন্তত ড্রাম খুইলা লাশ বের করার সৎ সাহস দেখাইছিল, আর আজকার তদন্ত কোনো মতে যেন একটা গল্প সাজে অপরাধীকে আড়াল করার তাড়াহুড়াতেই বেশি আগ্রহী। তাই নয় কি? পৃথিবীতে সংখ্যালঘু হওয়া মানেই যেন বিচারহীনতার চিরস্থায়ী অভিশাপ, আর বাংলাদেশ হইলে তো আরো বড় অভিশাপ। গণপতি চক্রবর্তীর মতো একজন নিরীহ শিক্ষক যখন সপরিবারে খুন হয়, তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রাষ্ট্র কেবল মাদকের গল্প শোনায় দায় সারতে চায়। নিজারাবাদের শশাঙ্ক দেবনাথের পরিবারে খুনের পর বলা হয়েছে তারা ভারতে পালায় গেছিল। আজ গণপতি বাবুর পরিবারে খুনের পর বলা হইতাছে তারা স্রেফ ভুল সময়ে ভুল জায়গায় আছে। কিন্তু মানুষের চোখ ফাঁকি দেওয়া কি সহজ? দাহ্য পদার্থ খুনিরা কই পাইল? প্রভিডেন্ট ফান্ডের সেই টাকার হদিস কি? সিসিটিভি ফুটেজে কি ওই 2 তরুণের বের হইতে দেখা গেছে? এইসব প্রশ্নের কোনো উত্তর নাই। আছে কেবল একটা চিত্রনাট্য, যেখানে শশা, খেজুর আর ইয়াবা আছে। ন্যায় বিচার উপস্থিত কিংবা অনুপস্থিত কিছুই বুঝতে পারতেছি না। মাছুয়াপাড়ার সেই 4টা চিতার আগুন হয়তো আজ নিভা যাইব, কিন্তু এই 4 জন মানুষের শেষ মুহূর্তের সেই আর্তনাদ বাংলাদেশের আকাশে বাতাসে বিধা থাকবো। পুলিশি গল্পের এই রঙিন বুদবুদ একদিন হয়তো ফাইটা যাইব, যেইভাবে দুপাজুরি বিলের তলা থেকে ড্রাম ভাইসা উঠছিল, সেইভাবে সত্য কোনো না কোনো দিন বাইর হয়ে আসবো। তাই প্রশ্ন হইল কি জানেন, ততদিন কি আমরা কেবল দর্শক হয়েই থাকবো? নিজারাবাদ থেকে মাছুয়াপাড়া এই রক্তরঞ্জিত পথ আমাকে চোখে আঙুল দিয়া দেখাই দিতেছে, বিচার যদি প্রভাবশালী বা সংখ্যাগুরুদের জন্য হয়, তাইলে একদিন প্রত্যেকটা সাধারণ মানুষের ঘরই হইব একটা বদ্ধ কসাইখানা। আমরা কি তাইলে কেবল পরবর্তী লাশের অপেক্ষা করব, নাকি তাড়াহুড়া কইরা করা এই তদন্তের বিরুদ্ধে সোচ্চার? রংপুরের গণপতি চক্রবর্তীর রক্ত একটা পরিবারের রক্ত না, আমাগো ভঙ্গুর বিচার ব্যবস্থার রক্তক্ষরণ হইতে পারে। এই তদন্তের নিরপেক্ষ পুনর্তদন্ত চাই।
আসল অপরাধীকে মুখোশ উন্মোচন চাই, কারণ শশাঙ্ক দেবনাথ বা গণপতি চক্রবর্তীরা দেশ ছাড়ার জন্য বা মাদকাসক্তের হাতে মরার জন্য জন্মায় নাই। তারা বাইচা থাকতে চাইছিল এই দেশেই, আপন ঘরে, নিজের ছাদের তলায়। সেই নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা ঢাকতে মাদক আর শশা খেজুরের আষাঢ়ে গল্প কতদিন চলবে সেইটা সময় বইলা দিবে। ইতিহাস সাক্ষী, সত্য যখন ক্ষমতার জোরে চাপা দেওয়া হয় তা আগ্নেয়গিরি হয়ে ফিরে আসে। মাছুয়া পাড়ার এই নীরবতা যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস না হয়। এই সতর্কবার্তা আজ রাষ্ট্র আর প্রশাসনের জন্য জনগণের পক্ষ থেকে। সত্য উন্মোচিত হোক, প্রকৃত খুনিরা কাঠগড়ায় তারা। কোনো তদন্ত এত তাড়াহুড়া কইরা শেষ করা উচিত না, এইটা এই মুহূর্তের একমাত্র দাবি। সত্য যে চাপা পইরা থাকে তাইলে নিদারাবাদের সেই ড্রামবন্দি লাশের হাহাকার আমাকে চারিপাশে বারবার জাগায় রাখতে থাকে।